গায়ে হলুদের অনুষ্ঠানে বসে আছে, চারপাশে খুব আনন্দ করছে সবাই। আমারও খুশি হবার কথা, কেননা আজ আমার কাজিন আখির গায়ে হলুদ। কিন্তু ভিতরে মনটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে বিরহের আগুনে। চারপাশে সানাইয়ের সুর বেজেই চলেছে। সবাই বলে সানাইয়ের সুর মিলনের সুর, কিন্তু কেউ জানে না কিছু কিছু সানাইয়ের বিরহেরও হয়। কে বলে সানাই মিলনের সুর? আজকের এই সানাই তো আমার আপন মানুষকে আমার থেকে পর করে দিচ্ছে। তাহলে কেন সবাই বলে সানাইয়ের সুর মিলনের সুর হয়? গরিব বলে হয়তো আজ আখি আমার ভালোবাসার দাম দিল না, তাই তো নতুন মানুষকে আপন করছে। সেই ছোট্ট থেকে আখিকে ভালোবেসে গিয়েছে, কিন্তু ও তার কোনো দামই দিল না। গরিব হয়ে জন্মেছি বলে আজ আমার ভালোবাসা আমার চোখের সামনেই পর হয়ে যাচ্ছে। আমার চোখ দুটি থেকে আখির জন্য অঝোর ধারায় পানি ঝরছে, বুকের ভিতর আগুন জ্বলছে। বুকে আজ কি যে ব্যথা! একটাবার যদি আখি তুমি বুঝতে, তাহলে এভাবে আমাকে পর করে চলে যেতে পারতে না। হঠাৎ পেছন থেকে আম্মুর কণ্ঠ শুনে তাড়াতাড়ি চোখ মুছে ঘুরে দাঁড়াই। কি রে, তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? আর এখনো রেডি হসনি কেন? একটু পর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর কি রেডি হব আম্মু? যেগুলো পরে আছি তা দিয়েই হবে। বাসা থেকে এইগুলো পরেই তো আসলি, আর তোকে না আঁকি গায়ে হলুদের জন্য পাঞ্জাবি কিনে দিল? ভালো লাগছে না পাঞ্জাবি পরতে আম্মু। আবির, এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আর তোর চোখ এমন লাগছে কেন? তুই কি কান্না করেছিস? কি যে বলো না তুমি আম্মু, আমি কেন কান্না করব? সারাদিন কাজ করেছি, তাই হয়তো এমন লাগছে। তুই আমাকে মিথ্যা বলছিস কেন? সত্যি করে বলতো বাবা, কি হয়েছে তোর? সত্যি বলছি আম্মু, কিছুই হয়নি। আচ্ছা, আমি গিয়ে রেডি হচ্ছি বলেই আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে আসি একটা রুমে। আর কিছু সময় আম্মুর সামনে থাকলে আম্মুর কাছে ধরা খেয়ে যেতাম। ব্যাগ থেকে পাঞ্জাবি বের করে বেডে রেখে ওয়াশরুমে চলে আসি। ভালো করে চোখ মুখ পানি দিয়ে ধুলাম, তারপর রুমে এসে চেঞ্জ করে নেই। রুম থেকে বের হতে গেলে আখি এসে আমার সামনে দাঁড়ায়। আরে, তুমি এই সময় এখানে? কাকির সাথে দেখা হলো, কাকিকে জিজ্ঞেস করলাম তুমি কোথায়। কাকি বলল রুমে আসছো, তাই চলে এলাম। আচ্ছা, আমাকে কেমন লাগছে? ভীষণ সুন্দর লাগছে। পরীরাও আজ তোমার কাছে হার মানবে। ইচ্ছে করছে সময়টা এখানেই থেমে থাক, আর আমি তোমার দিকে এভাবেই তাকিয়ে থাকি। এই, তুমি কেন আমার দিকে তাকিয়ে থাকবে? আমার দিকে তো তাকিয়ে থাকবে রাফি, আমার ভালোবাসার মানুষ। আমার কাছে জিজ্ঞেস করলে কেমন লাগছে তাই বললাম। বলেই আমাকে পাশ কাটিয়ে চলে যায়। চাপ বাবা, এর আবার কি হলো? এই আবিরটা দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে। যবে থেকে রাফির কথা বাসায় বলেছি আর আমার বিয়ে ঠিক হয়েছে, তবে থেকে আমার সাথে কেমন করে কথা বলে। আখি স্টেজে বসে আছে, আমি এক কোণে দাঁড়িয়ে আছি। একতরফা ভালোবাসা যে এত কষ্টের হয় আগে জানতাম না। কিছু সময়ের মধ্যে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। এক এক করে সবাই হলুদ দিয়ে চলে যায়। আমাকে যে বললে আমি যাব না বলি, কিন্তু কাকা কাকি জোর করে স্টেজে উঠিয়ে দেয়। আবির আমাকে হলুদ দিতে নিলে আমি ওর দিকে তাকিয়ে দেখি ওর চোখের কোণে পানি টলমলো করছে, কিন্তু কেন সেটা বুঝতে পারছি না। হলুদের অনুষ্ঠান শেষে সবাই আনন্দ করতে থাকে। আখি ডান্স করছে নিজের হলুদে, সবাই খুশি, আর আমি তাদের সাথে তাল দিচ্ছি। ইচ্ছে করছে এখন এখান থেকে ছুটে পালিয়ে যাই, কিন্তু সেটা আর সম্ভব নয়। পরের দিন সকাল থেকেই ব্যস্ত। নিজের ভালোবাসার মানুষের বিয়েতে নিজেই কাজ করে যাচ্ছি। সবার খাওয়া দাওয়া শেষ, বর পক্ষের জন্য অপেক্ষা করতে থাকি। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু বর আসার নামই নেই। হঠাৎ কাকার মোবাইলটা বেজে ওঠে। কিছু সময় পর কাকা কল কেটে বসে পড়ে। সবার চোখে মুখে ভয়ের ছাপ। কাকা কান্না করতে থাকে। কি হয়েছে ভাইজান, আপনি কান্না করছেন কেন? আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। কি বলছেন আপনি? বুঝিয়ে বলুন, কি হয়েছে? বউ সেজে স্টেজে বসে আছি, আব্বু কান্না করছে। কাকে জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু আব্বু কান্না করেই যাচ্ছে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে।
রাফির কিছু হয়নি তো? আমার চিন্তার মধ্যে আব্বু যা বলে শুনে আমার পৃথিবী উল্টে যায়। ছেলে অন্য একটা মেয়ে নিয়ে পালিয়ে গেছে। ছেলের একটা বন্ধু কল করে বলল, এখন আমার মেয়ের কি হবে? আমার মেয়ের সাথেই এমন হতে হলো। ওরা তো একে অপরকে ভালোবেসেই বিয়ে করেছে, তাহলে ছেলে অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেল কেন? জানি না, আমি কিচ্ছু জানি না। আব্বুর কথা শুনে কান্না করতে থাকি। রাফি আমাকে এভাবে ঠকালো? ওর মনে যদি এমনই ছিল তাহলে আমাকে কেন ভালোবেসেছিল? কেন মিথ্যে স্বপ্ন দেখালো? হঠাৎ কাকি বলে, ভাইজান, আবির আর রাখি ছোট থেকে একসাথে বড় হয়েছে। যদি আপনাদের কোনো সমস্যা না থাকে তাহলে আখি আর আবিরের বিয়ে দিয়ে দিই। আমার কোনো আপত্তি নেই। আখিমা, তুই কি রাজি? আমার মনের মরে যাওয়া গাছটাতে যেন আবার নতুন করে ফুল ফুটে উঠেছে আম্মু আর কাকির কথা শুনে। আখি মাথা নিচু করে কান্না করছে। আখিমা, ছেলেটা তোকে ঠকিয়েছে, তুই কেন তার জন্য চোখের পানি ফেলছিস? তোর জীবন এভাবে নষ্ট করিস না। তুইও তো আবিরকে ছোটবেলা থেকে চিনিস। রাজি হয়ে যা মা এই বিয়েতে। ঠিক আছে, আমি রাজি। এছাড়া এখন আর আমার কাছে কোনো রাস্তা নেই। এই বিয়েটা ভেঙে গেলে আব্বু আম্মুর সম্মান নষ্ট হয়ে যাবে। আমিও সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। সবাই আমাকে বিয়ে ভাঙার কথা শোনাবে। আখির কথা শুনে মনের মধ্যে একরাশ আনন্দরা এসে বাসা বাঁধে। কাকা এসে আমার সামনে দাঁড়িয়ে বলে, বাবা, তুই তো কিছু বলছিস না। আমার আখিকে বিয়ে করতে তোর আপত্তি নেই তো? না কাকা, আপনারা যা চাইবেন তাই হবে। এরপর কাজী সাহেব এসে আমাদের বিয়ে পড়িয়ে দেয়। কিছু সময় পর বউ নিয়ে বাসায় চলে আসি। আম্মু আগেই কল করে পাশের বাসার ভাবিদের সব কিছু বলে রেখেছে, তাই তারা আমার বাসর ঘর সাজিয়ে রেখেছে। আম্মু আখিকে নিয়ে আমার রুমে চলে যায়। আমি বন্ধুদের কল করে আসতে বলেছিলাম। ওরা এসে আমাকে নিয়ে মজা করতে থাকে। ওরা সব কিছুই জানত। আখির কথা আগেই ওদের বলেছিলাম। ওরা যখন শুনেছে আখির অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে, আমাকে বলেছে তুলে নিয়ে যেতে, ওরাও আসছে। কিন্তু আমি না করেছিলাম। বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকি। ওড়না ছুঁড়ে ফেলে দিই। লেহেঙ্গা পরে আছি, খুব বিরক্ত লাগছে। কত স্বপ্ন দেখেছি, কিন্তু সব কিছু মাটি হয়ে গেল। কান্না পাচ্ছে খুব, কিন্তু কান্না করতেও পারছি না। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি রিয়ার কল রিসিভ করতেই রিয়া যা বলে শুনে আনন্দ আর কষ্ট একসাথেই হয়। রাফি কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যায়নি। আসার পথে ওর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর ওর মোবাইলটাও ভেঙে গেছে। হঠাৎ দরজা খোলার শব্দে দরজার দিকে তাকিয়ে দেখি আবির ভিতরে ঢুকছে। আমার পাশে বসতে নিলে আমি বসা থেকে দাঁড়িয়ে যাই। কি হলো, উঠে গেলে কেন? ও আমাকে সালাম করার জন্য? ওসবের কোনো প্রয়োজন নেই। এই যে হ্যালো, তোমাকে আমি সালাম করতে যাব কোন দুঃখে? আমি এই বিয়ে মানি না। মানো না মানে কি আখি? সবাইকে সাক্ষী রেখে তুমি আমাকে 3 কবুল বলেছ, পবিত্র কালেমা পড়ে, আর আমিও তোমাকে কবুল করেছি। তাহলে তুমি এই বিয়ে কেন মানবে না? ওসব ফালতু কথা বলে কোনো লাভ নেই। রাফি পালিয়ে গেছে বলে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না তাই। কিন্তু রাফি পালিয়ে যায়নি, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এখন ভালো আছে। আর তাই তুমি আমাকে ডিভোর্স দিবে। আমি রাফির কাছে ফিরে যাব। আমি তোমাকে ডিভোর্স কেন দেব? আখি, আমি তোমাকে ভালোবাসি, আর তাই তোমাকে বিয়ে করেছি। যে চলে গিয়েছে তাকে নিয়ে তুমি আর ভেবো না। আমি সবকিছু জেনেও তোমার সাথে মানিয়ে নেব। তুমি আমার সাথে মানিয়ে নাও। আমার জীবনটা কোনো পুতুল খেলা নয় যে তোমার কথা মতো হবে। আমি যাকে ভালোবাসি তার সাথেই সারা জীবন কাটাবো। তোমার থেকে আর একটা কথা আমি শুনতে চাই। তাহলে কি আমার জীবনটা পুতুল খেলা? যখন মনে হয় বিয়ে বিয়ে খেলা খেললে, আর যখন ইচ্ছে হলো না ভেঙে দিলে। কেন মন করছো আখি? যেভাবেই হোক আমাদের বিয়েটা হয়ে গিয়েছে, আর তুমি এখন আমার স্ত্রী, আর এটাই সত্যি। আমি এসব সত্যি মিথ্যে বুঝি না। যখন আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি তখন আমার কাছে আর অন্য কোনো অপশান ছিল না। আমার তোমার থেকে ডিভোর্স লাগবে মানে লাগবে। আর আমি কাল রাফিকে দেখতে যাব। এখন আমাকে বিরক্ত করবে না, গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ো।
আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আখি বেডে গিয়ে শুয়ে পড়ে। মনের আনন্দগুলো মনের মাঝেই নিঃশব্দে মরে গেল। ভেবেছিলাম আজ আখিকে সব কিছু বলবো। সেই ছোট থেকে ওকে ভালোবাসি, ওকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন আমার, আরো কত কি। কিন্তু সব কিছু এভাবে শেষ হয়ে যাবে এটা বুঝতে পারিনি। মন খারাপ করেই সোফায় শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শাড়ি পরিয়ে নিই। রুম থেকে বের হতে গেলে আবির সামনে এসে বলে, এত সকালে কোথায় যাচ্ছ তুমি? সেই কথা কি আমার তোমাকে বলতে হবে? স্বামীর অধিকার দেখাতে এসো না। কাল রাতে যা বলার আমি তোমাকে বলে দিয়েছি, নতুন করে আর কিছু বলার নেই। আর এটাও বলেছি রাফিকে দেখতে আমি হসপিটালে যাব। আমিও তোমার সাথে যাই। এই অবস্থায় তোমাকে একা আম্মু বের হতে দিবে না। এই কথা তো আমি চিন্তা করিনি। ঠিক আছে বলেই আবিরকে নিয়ে বাহিরে আসতেই কাকি বলে, কি রে, এত সকালে রেডি হয়ে দুটোতে কোথায় চললি? আম্মু, একটু বাইরে থেকে ঘুরে আসি, সকালে মিষ্টি হাওয়া খেয়ে আসি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস, তোর খালারা সবাই আসছে তোর বউ দেখার জন্য। আমি মাথা নেড়ে আখিকে নিয়ে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নেই। আখি হসপিটালের নাম বললে রিক্সাওয়ালা মামা যেতে থাকে। কিছু সময়ের মধ্যে চলে আসি হসপিটালে। আখি কাউকে কল করে। কিছু সময়ের মধ্যে একটা মেয়ে আসে, আখির সাথে কুশল বিনিময় করে ভিতরে যেতে বলে। একটা কেবিন দেখিয়ে দিলে আমরা দুজন ভিতরে ঢোকে। রাফি বেডে শুয়ে আছে, পাশে ওর আব্বু, মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ করা। কাল কি হয়েছিল রাফি বলে, পরে জিজ্ঞেস করে আমিকে। আমি যখনই বলতে যাব আমি আখির হাজব্যান্ড, তার আগেই আখি তাড়াহুড়ো করে বলে, আমার কাজিন বাসা থেকে একা আসতে দিচ্ছিল না, তাই ওকে সাথে করে নিয়ে আসলাম। আমি মাথা নিচু করে থাকি। রাফি আমার সাথে কুশল বিনিময় করে। আখি রাফির পাশে বসে নিজ হাতে রাফিকে নাস্তা করিয়ে দেয়। মেডিসিন খাইয়ে রাফিকে শুইয়ে দিয়ে আবার আসবে বলে আমাকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে আসে। ওর আব্বুর সামনে ওকে না খাইয়ে দিলে হতো না? ওর আব্বুর তো সমস্যা হলো না, তোমার এত সমস্যা কেন? আমার কোনো বিষয়ে তুমি কথা বলতে আসবে না আবির। আমি কি করছি সেটা আমি জানি। আমি আর কিছু না বলে চুপচাপ হাঁটতে থাকি। কিছু সময় পর আখি বলে নাস্তা করবে। দুজন একটা রেস্টুরেন্টে চলে আসি। সকালের নাস্তা করে দুজন বাসায় চলে আসি। বাসায় এসে দেখি অনেক মেহমান। কি রে, তোদের এত লেট হলো কেন? আচ্ছা, আঁকি গিয়ে রেডি হয়ে আয় মা, আমার বোনরা আর কিছু আত্মীয় স্বজনরা এসেছে তোকে দেখতে। আমার শরীর ভালো লাগছে না কাকি, আমি আসতে পারবো না, একটু রেস্টের প্রয়োজন। বলেই আখি রুমে চলে যায়। সবাই আম্মুর দিকে তাকিয়ে আছে। আম্মু মুস্কি হেসে কোনো রকমে ম্যানেজ করে। আমি রুমে এসে দেখি আখি মোবাইল টিপছে। আম্মুকে মিথ্যা কেন বললে? আমার ইচ্ছে হয়েছে তাই বলেছি। আমি কেন তোমার আম্মুর কথায় সবার সামনে গিয়ে সংসেজে থাকবো? শোনো, আমি এই বিয়ে মানি না, তোমাকে আগেই বলেছি। সো এসব নাটক আমার সাথে করবে না। কেন এমন করছো আখি? সবকিছু ভুলে আমার সাথে নতুন করে জীবন শুরু করলে কি এমন হবে? আমি হয়তো রাফির মতো বড়লোকের ছেলে না, কিন্তু আমি রাফির থেকে কোনো অংশে কম না। রাফির থেকে অনেক ভালো আমি। তোর ভালো নিয়ে তুই থাক, আর রাফির সম্পর্কে একটা কথাও তুই বলবি না। আমি তোকে মরে গেলেও আমার স্বামী হিসেবে মানব না। তুই কালকের মধ্যে উকিলের কাছে যাবি, গিয়ে আমাদের ডিভোর্সের ব্যাপারে কথা বলবি। আমি তোর সাথে থাকতে চাই না মানে না। তুমি আমাকে তুই করে বলছো আখি? হ্যাঁ বলছি, 1000 বার বলবো। কি করবি তুই? আমি কিন্তু কাকা কাকিকে সব কিছু জানাবো। তোকে জানাতে হবে না, আমি নিজেই আব্বু আম্মুকে সব কিছু বলবো। আর তুই ভয় পাস না, কাবিনের 1 টাকাও তোকে দিতে হবে না। যদি প্রয়োজন হয় আমি তোকে খুশি মনে ভিক্ষা দিয়ে যাব। এখন আমার সামনে থেকে দূর হয়ে যা। ঠিক আছে, যাচ্ছি। তবে আমি তোমাকে ডিভোর্স দেব না, আর কোনো উকিলের কাছেও যেতে পারবো না। ঠিক আছে, তোর যেতে হবে না, আমিই কাল যাব। এখন যা এখান থেকে, তোর মুখটা দেখলেই রাগ হচ্ছে আমার। আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যাই। রুম থেকে বের হতেই দেখি আম্মু দাঁড়িয়ে আছে, চোখ থেকে পানি ঝরছে। আমি আম্মুর কাছে এসে চোখের পানি মুছে দিয়ে বলি, কান্না করছো কেন আম্মু? কি হয়েছে তোমার?
আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম বাবা। আমি যদি সেদিন আখির সাথে তোর বিয়ের কথাটা না বলতাম তাহলে আজ আর এমন হতো না। তুমি কেন আমার জীবন নষ্ট করবে আম্মু? আমি তো নিজেই মনে প্রাণে চাইতাম আখি আমার বউ হোক, ভীষণ ভালোবাসতাম যে ওকে। কিন্তু আমরা তো গরিব, আর রাফি বড়লোক বাবার ছেলে। আম্মু, এখন আমার কি করা উচিত? ওই অহংকারী মেয়েটা যা চাইছে তাই কর। ও কখনোই তোর সাথে থাকবে না। ওর সাথে থাকলে তোর জীবনটা আরো নষ্ট হয়ে যাবে। আর একটু ট্রাই করে দেখি আম্মু, যদি ওর মনটা বদলে যায়, আমাকে ভালোবাসতে শুরু করে। আম্মু আর কিছু না বলে চলে যায়। আমি বাসা থেকে বের হয়ে একটা দোকানে এসে একটা সিগারেট খেতে থাকি। জীবনে কখনো স্মোকিং করিনি, আজ এই প্রথম করছি। প্রথমে কষ্ট হলেও পরে ঠিকই মানিয়ে নেই। এরপর দোকানে এসে এক প্যাকেট সিগারেট নিয়ে একটার পর একটা খেতে থাকি। দেখতে দেখতে 7 দিন কেটে যায়। উকিলের কাছে গিয়ে বেশি করে টাকা দিয়ে দ্রুত ডিভোর্সের ব্যবস্থা করি। উকিল সাহেব বলেছে 10 দিনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। মাথা কিছুটা ব্যথা করছে। আবির এসে বলল, কি হয়েছে তোমার? এভাবে মাথা ধরে বসে আছো কেন? আমার কি হয়েছে সেটা তোমার না জানলেও চলবে। মাথা ব্যথা করছে তোমার? আমি কি মলম এনে লাগিয়ে দেব? আমি কি তোমাকে বলেছি আমার মাথায় মলম লাগিয়ে দিতে? প্লিজ তুমি চাও তো আমার সামনে থেকে? আমি তো তোমার ভালো লাগার জন্যই বললাম, মলমটা দিলে একটু ভালো লাগবে তাই বললাম। তুমি চাও আমার ভালো লাগুক? চাই বলেই তো বললাম। তাহলে আমার সামনে থেকে চলে যাও। আমি ঠিক আছে বলে রুম থেকে বের হয়ে চলে আসি। পরের দিন কাকা কাকি আমাদের বাসায় আসে। আম্মু কল করে আসতে বলেছে। সবাই বসে আছি এক রুমে। হঠাৎ জরুরি খবর দিয়ে আসতে বললো যে? কি চলছে আমার ছেলের জীবনে সেটা বলার জন্যই তো আসতে বলেছি। আপনার মেয়ে কি চাই সেটাও তো আপনাদের জানাতে হবে। কি হয়েছে? এভাবে কথা বলছো কেন তুমি? আপনার মেয়ে পুরনো প্রেমিকের কাছেই ফিরে যেতে চায়, আর সে আবিরকে ডিভোর্স দিবে বলে ঠিক করেছে। আখি, কি বলছে এসব? যে ছেলে তোর বিয়ে আসরে না এসে পালিয়ে গিয়েছে অন্য একটা মেয়েকে নিয়ে, তুই সেই ছেলের কাছে যেতে চাইছিস? আপু, না জেনে কিছু বলো না। রাফি সেদিন পালিয়ে যায়নি, ওর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। আর আমি ওর সাথে পরের দিন হসপিটালে গিয়ে দেখাও করে আসছি। আখি, পিছনে কি ছিল সব কিছু ভুলে যা। আবির এখন তোর স্বামী, ওর সাথে তোর বিয়ে হয়ে গেছে, এটা ভুলে যাস না। আমি এই বিয়ে মানি না। আমি ওকে কখনো আমার স্বামী বলে মানতে পারবো না। আমি শুধু রাফিকেই ভালোবাসি। আখি, তোর লজ্জা করে না এই কথা বলতে? আত্মীয় স্বজনরা কি বলবে, সমাজের মানুষ কি বলবে, সেটা একবারও চিন্তা করছিস না? আমি কেন অন্য মানুষের কথা শুনে নিজের জীবন নষ্ট করব? আমারও একটা জীবন আছে আব্বু, ইচ্ছে অনিচ্ছে আছে, তার কোনো দাম নেই। আমি আমার কথা থেকে সরবো না। রাফির সাথে আমার কথা হয়েছে, আর আমি রাফির কাছেই চলে যাব। তোমরা যদি চাও আমাকে মেয়ে বলে পরিচয় দিও না, তাহলে আর সমাজের মানুষের কাছে তোমরা ছোট হবে না। আখি, তুই এতটা বেয়াদব কবে থেকে হয়ে গেছিস? এই জন্যই কি তোকে এত আদর যত্ন করে বড় করেছি? তুই যখন ওই ছেলের কথা বলেছিস, আমরা তোর এক কথায় রাজি হয়ে গেছি। কিন্তু সেদিন যে কারণেই হোক ছেলেটা আসেনি, আর আবিরের সাথে তোর বিয়ে হয়ে গেছে। সেদিন আবির না থাকলে আমাদের মান সম্মান কোথায় যেত একবার ভাব। তোকে নিয়ে মানুষ কত রকম কথা বলতো, সেই ছেলেটার কথা তুই একবারও ভাববি না? আমি কেন ওর কথা ভাবতে যাব? আমি শুধু নিজের কথা ভাবতে চাই আব্বু। আমি যাকে নিয়ে সুখী হব তার কাছেই চলে যাব। বলেই আমি উঠে রুমে চলে আসি। আমাকে মাফ করে দাও, মেয়েটাকে মানুষ করতে পারিনি। আবির বাবা, তুমি আমাকে মাফ করে দাও। বলেই কাকা কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে যায়। কাকিও চোখে পানি নিয়ে চলে যায়। আমি উঠে রুমে চলে আসি। আখি পায়ের উপর পা তুলে নাচতে নাচতে মোবাইল টিপছে। আমি গিয়ে আখির সামনে দাঁড়াই। তখন মোবাইল থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকায়। কি হয়েছে? এভাবে সামনে দাঁড়িয়ে আছো কেন? নিজের একার কথা ভেবে এতগুলো মানুষকে তুমি কষ্ট দিতে পারলে?
এসব ইমোশনাল ডায়লগ অন্য কাউকে গিয়ে দাও। তোমাদের মতো ইমোশনাল ফুল হলে জীবনে সুখী হতে পারবো না। আর তাছাড়া তুমি আমাকে ছোট থেকে চেনো, যেটা আমার চাই সেটা আমি নিয়েই ছাড়ি, যেভাবেই হোক। বড্ড বোকা তুমি। একটা কথা মনে রাখো, জীবনে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না। দেখো, পরে এমন যেন না হয় যে একুল ওকুল দোকুলি হারিয়ে ফেললে। তোমার ডায়লগ বাজি শেষ হলে সামনে থেকে যাও। আবির আর কিছু না বলে চলে যায়। দেখতে দেখতে 2 দিন চলে যায়। উকিল সাহেব কল করে বলে ডিভোর্স পেপার রেডি। আমি ডিভোর্স পেপার নিয়ে বাসায় চলে আসি। ডিভোর্স পেপারে সাইন করে একটা ব্যাগে সব জামাকাপড় গুছিয়ে রুম থেকে বের হতেই আবির কাকিকে দেখি সোফায় বসে আছে। আমার হাতে ব্যাগ দেখে দুজনেই বসা থেকে উঠে দাঁড়ায়। আমি কাছে গিয়ে ডিভোর্স পেপারটা আবিরের দিকে এগিয়ে দিয়ে বলি, ডিভোর্স পেপার আমি সাইন করে দিয়েছি, তুমিও সাইন করে আমাদের বাসায় পাঠিয়ে দিও। আশা করি আর কখনো দেখা হবে না আমাদের। মারে, আর একবার ভেবে দেখ, তোকে আমরা সবাই কত ভালোবাসি। আর কি কোনো মূল্য নেই তোর কাছে? মূল্য কেন থাকবে না কাকি, কিন্তু তোমাদের কথা রাখতে গিয়ে তো আমি আমার জীবন এভাবে শেষ করতে পারি না। ভালো থেকো, আমি চললাম। বলেই আমি বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে আমাদের বাসায় চলে আসি। আব্বু আমার সামনে এসে বলে, কেন আসছিস তুই এই বাসায়? এটা আমার বাড়ি, আমি তো আসবোই আব্বু, তবে চিন্তা করো না, আর 2টা দিন পরে একেবারে চলে যাব। 2 দিন পর কেন? এখনই চলে যা। কুল আব্বু, অন্যের ছেলের জন্য তুমি নিজের মেয়ের সাথে এভাবে কথা বলছো। তোর সাথে কোনো কথাই আমি বলতে চাই না। ঠিক আছে, বলো না। আমার কথা শুনলো কিনা জানি না। আম্মু আমার সাথে কথা না বলেই চলে যায়। আমিও আমার রুমে চলে আসি। 2 দিন পর আমি ব্যাগ নিয়ে রাফির বাসায় চলে আসি। কলিং বেল দিতেই রাফি দরজা খোলে, জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি রাফি। আমার কাছে চলে আসছো মানে? কি ছেড়ে আসছো তুমি? আমার পরিবারের সবাইকে ছেড়ে আমি তোমার কাছে চলে আসছি। আর তোমার বরকে কিভাবে ছেড়ে আসলে তুমি? কি মুখটা এমন হয়ে গেল কেন? তুমি সেদিন যাকে তোমার কাজিন বলে পরিচয় করিয়ে দিয়েছিলে সেই তো তোমার বর, তাই না? চুপ করে না থেকে বলো, সত্যি নাকি মিথ্যে? এটা সত্যি রাফি, আমার বিয়ে হয়েছিল, কিন্তু ওটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হোক আর যাই হোক, এটাই তো সত্যি, তোমার বিয়ে হয়ে গেছে। হয়েছিল, কিন্তু আমি ওকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসছি রাফি। আর ওর সাথে আমার কোনো সম্পর্কও কখনো ছিল না, আর হয়ও নি। যার সাথে 10টা রাত কাটিয়েছো তার সঙ্গে কিছু হয়নি, এটা কে বিশ্বাস করবে আখি? রাফি, তুমি আমাকে অবিশ্বাস করছো। তোমার জন্য আমি সব কিছু ছেড়ে চলে এসেছি, আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। কাল রাতে আব্বুর সাথে তোমাকে নিয়ে কথা হয়েছে। আব্বু বলেছে এই সম্পর্ক তারা কখনোই মানবে না, আর আমিও চাই না তোমার সাথে নতুন করে কিছু শুরু করা সম্ভব নয়। আমার পরিবার তোমাকে কখনো মেনে নিবে না, আর আমিও আমার পরিবারের বাইরে যেতে পারবো না। বলেই রাফি আমার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আমি সেখানেই বসে কান্না করতে থাকি। যার জন্যে সবাইকে কষ্ট দিলাম সেই আমাকে ছেড়ে দিল। আমি আবিরকে ঠকিয়েছি বলে আজ আমি নিজেই ঠকে গেছি। হঠাৎ মোবাইল বেজে ওঠে। ব্যাগ থেকে মোবাইল বের করে দেখি আবিরের কল। চোখের পানি মুছে কল রিসিভ করি। হ্যালো আবির, বলো। তোমার কি একটু সময় হবে আমার সাথে দেখা করার জন্য? 5 মিনিট শুধু, আর কখনো দেখা করতে চাইবো না। কোথায় আসতে হবে বলো, আমি এক্ষুনি আসছি। আবির মোবাইলে লোকেশন পাঠাবে বলে কল কেটে দেয়। চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। আবির আজ যাই বলুক, আমি ওর কাছে ফিরে যাব। সব কিছু ভুলে আবিরকে নিয়েই নতুন জীবন শুরু করব। কিছু সময়ের মধ্যে চলে আসি আবিরের দেওয়া লোকেশনে। এসে দেখি আবির দাঁড়িয়ে আছে। কখন আসছো তুমি? এই তো একটু আগে। এই নাও। কিসের পেপার এটা? তুমি যেটা চেয়েছিলে, ডিভোর্স পেপার। তুমি কি সত্যিই ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছো?
তুমি তো তাই চেয়েছিলে। কিন্তু আমি এখন আর এটা চাই না আবির। আমি তোমার কাছে ফিরে যেতে চাই। সরি, এটা আর কখনোই সম্ভব না। প্লিজ আবির, আমাকে একটাবার ক্ষমা করে তোমার বুকে টেনে নাও। আর কখনো আমি এমন ভুল করব না। বুঝতে পেরেছি। রাফিয়াজ তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে বলে এখন আমার কাছে আসতে চাইছো। সেদিনও আমি তোমার অপশন ছিলাম, আর আজও তাই করছো। কিন্তু মিস আখি, আমি কারো জীবনে অপশন হয়ে থাকতে চাই না। আই এম নট এ ইয়োর অপশন। তোমাকে সেই ছোটবেলা থেকে মনে মনে ভালোবেসে গিয়েছি। তোমার জন্য এই মনে ভালোবাসার একটা প্রাসাদ গড়েছিলাম, কিন্তু তুমি সেই প্রাসাদ ভেঙে চুরে চুরমার করে দিয়েছ। আমি আর তোমার জীবনে অপশন হয়ে থেকে যেতে চাই না। আবির, আমি ভুল করেছিলাম। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে কেন ফিরিয়ে দিচ্ছ? একবার আমাকে তোমার বুকে টেনে নাও না। তুমি যা বলবে আমি সারা জীবন তাই করব। কোনোভাবেই সেটা আর সম্ভব নয়। আর যদি রাফি তোমাকে ফিরিয়ে না দিত, তাহলে তুমি তো আমার কাছে আসতে চাইতে না। আমি শুধু তোমার প্রয়োজন ব্যবহার করার জন্য, কিন্তু আমি তোমাকে আর সেই সুযোগ দেব না। ভালো থেকো তুমি, আর কখনো তোমার সাথে আমার দেখা হবে না আশা করি। বলেই আবির উল্টো পথে হাঁটতে থাকে। আমি পেছন থেকে ডাকি, কিন্তু আবির আমার ডাকে সাড়া দেয় না। বসে বসে সেখানেই কান্না করতে থাকি। নিজের ভুলের জন্যে আজ সত্যিকারের ভালোবাসা আমি হারিয়ে ফেললাম। চোখের পানি মুছতে মুছতে হাঁটছে। যাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি, সেই আমাকে তার জীবনের সেকেন্ড অপশন করে রেখেছে। আজও তাই করতে চেয়েছে, কিন্তু আমি ফেলনা নই যে কেউ চাইলে তার কাছেই যাব, আর না চাইলে দূরে থাকব। এখন নিজের মতো করে বাঁচব। ভুলে যাব আখি নামের কাউকে আমি চিনতাম। নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে কত মেয়ের মাই চাইবে তার মেয়েকেই আমার কাছে বিয়ে দিতে। জীবন যুদ্ধে আমি আবির হারতে শিখে নেই, যুদ্ধ করে জয়টা ছিনিয়ে আনতেই শিখেছি। আমার জীবন গল্প তো শুনলেন, আপনারও নিশ্চয়ই কোনো না কোনো গল্প আছে, কমেন্টে বলে যাবেন। আর হ্যাঁ, এটা বলতে ভুলবেন না, আবির আখির সাথে শেষে যেটা করলো সেটা কি ঠিক নাকি ভুল? কি মনে হয় আপনার কাছে? সব ভালোবাসার গল্পে মিল হয় না, কিছু কিছু ভালোবাসা অপূর্ণই রয়ে যায়। আমিও তাদের একজন। ভালোবেসে যারা কেঁদেছে তাদের জন্যই বলছি, চোখের পানি মুছে জীবনে এগিয়ে যান। মনে রাখবেন, হারার আগে কখনো হার মানতে হয় না। নিজের সবটা দিয়ে চেষ্টা করুন এগিয়ে যাবার জন্য। সফলতা আপনার জন্য অপেক্ষা করছে। একটু দূর এগিয়ে যান, জয়টা আপনারই হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।